বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাবো, দেখাবো আজকে চরকাপড়া। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আপনাদের সঙ্গেই আছে। আজকে চরকাপড়া জায়গাটা কোন জায়গায়, আর চরকাপড়া বা কেনই নাম হলো। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথমে এখানে একটা চা দোকান পাওয়া যায় কাকদ্বীপ হসপিটালে। আর এই হসপিটালের চা দোকানে আমরা জমিয়ে একটা চা খেলাম। এরপর বেরিয়ে পড়ছি, আপনাদের দেখাবো একটা নতুন জায়গা, আপনাদের অজানা জায়গা, যার নাম হচ্ছে চরকাপড়া। এই চরকাপড়া নামকরণটা কেন হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো। চলুন আমরা চরকাপড়া জায়গাতে পৌঁছেছি। আমরা কিন্তু পৌঁছেছি আর একটা চায়ের দোকানে, যে চায়ের দোকান থেকে বেরোবো চরকাপড়া জায়গা, অচেনা নাম। আর সেই চরকাপড়া জায়গাতে যাব আমরা। বিশেষ করে এই যে একটু আগে হসপিটাল মোড়ে চা খেলাম, আড্ডা দিলাম, তার পাশাপাশি আমার এক সমাজকর্মী দাদা রয়েছে তার সঙ্গে। এই চরকাপড়া জায়গাটা কেন চরকাপড়া নাম হলো দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়াই ভালো। দাদা, চরকাপড়া নামটা কেন হলো? কারণ এইখানে এক সময় আমরা বাজকে বলতাম, বজ্রপাতকে বলতাম চরকা সাধারণত। ফলে এক সময় এখানে বাজ পড়ে বেশ কিছু মানুষ আহত হয়েছিল এবং মারা গিয়েছিল। সেই থেকে জায়গাটার নাম হয়েছে চরকা। জায়গাটা কোন জায়গায় আপনার? জায়গাটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বাম দিকে, এদের যেখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর বলা হয়, ঠিক ওর পাশাপাশি। অর্থাৎ আমরা ওই চরকাপড়া জায়গাতেই কিন্তু এবারে গন্তব্যস্থল আমাদের। আর আজকে নতুন কন্টেন্ট আজকে আপনাদের দেখাবো যে চরকাপড়া জায়গা, এই জায়গাটা কেন নামকরণ হয়েছে আপনারা আপাতত বুঝতে পারছেন। তবে ওই জায়গার গ্রামের মানুষ তারা কেমন রয়েছে তাদের সঙ্গে কথা বলা, আর চায়ের দোকানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছে। এই আজকে রবিবার যেহেতু সবাই চায়ের দোকানে বসে রয়েছে, আড্ডা দিচ্ছে, একটু দেখিয়ে দিলাম সবাইকে। আর বিশেষ করে আমার এক ভাই, এদিকে আমি একটু ঘুরিয়ে দেখাই। এইবারে আমরা আমাদের গন্তব্যস্থল কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের চরকাপড়া জায়গাটা, সেখানে কিছু দেখাবো গ্রামের মানুষ কেমন রয়েছে। আর চলুন আমরা চরকাপড়া জায়গাতে চলে যাই ধীরে ধীরে। পথে যেতে যেতে, অর্থাৎ এই সময়টা আমরা ওই যেই জায়গায় যাব, যে গন্তব্যস্থলে যাব, তার আগেই একটা বাজার পড়ে। আর এটা হচ্ছে বামুনের মোড় বাজার। আর এই বাজারে রীতিমতো কিন্তু লোক দেখেছেন কেনাকাটা করে, প্রচুর মানুষের ভিড় কিন্তু এই জায়গাটাতে। আর আমরা যাব কিন্তু সেই গন্তব্যস্থলে, কিন্তু এটা যেহেতু কাকদ্বীপের থেকে আসছি, আর কাকদ্বীপের থেকেই যেতে গেলে এই বাজারটি পড়ে। আর ওই জায়গাতে যেতে গেলে আরও একটু রাস্তা যেতে হবে আমাদের। তবে যাব আমরা ওখানে, তার আগে একটু দেখাই আপনাদেরকে। এই যে বাজারটা দেখেছেন, এই বাজারে কিন্তু প্রচুর মানুষ সকালবেলা কেনাকাটার জন্য কিন্তু চলে আসে। বাজারটা কিন্তু জমিয়ে বসে। আর সেই বাজার যেহেতু বসেছে, আমি একটু আপনাদের দেখাই বাজারটা কেমন, এই জায়গার বাজার কেমন বসে। বুঝতেই পারছেন সকাল সকাল আমরা যেহেতু বেরিয়েছি, আপনাদের বলেছি আজকে একটা নতুন জায়গায় নতুন কন্টেন্ট নিয়ে পৌঁছে যাব আর আপনাদেরকে দেখাবো। তার আগে এই যে বামুনের মোড়ের যে বাজারটা বসে, এই বাজারে কিন্তু প্রচুর মানুষ, এই দেখেছেন। আর সেই ছবি কিন্তু আমি আপনাদের কেন তুলে ধরছি, আমাদের রাস্তার যেতে যেতে যেহেতু এই বাজারটা পড়েছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এদিকটা যদি ঘুরিয়ে দেখি, প্রচুর মানুষ এখানে সকালবেলা এলেই এই বাজারে চলে আসে আর তারা কেনাকাটা শুরু করে দেয়। এখানে বিশেষ করে মাছ থেকে সবজি নাকি একটু সস্তায় পাওয়া যায়। তো যাই হোক, যদি সস্তায় পাওয়া যায় সেই ছবিটাও নিশ্চয়ই আপনাদের দেখাবো। এবারে বাজারটাকে আপনাদের দেখাই। আমি বলেছিলাম যে এই যে বাজারটা কেমন বসে, আর বাজারটায় প্রচুর মানুষের ভিড় হয় সকাল থেকেই এই জায়গাতে যারা কেনাকাটা করে। আর এখানে নাকি সবজি থেকে শুরু করে একাধিক যে সমস্ত প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তার দামটা নাকি অনেক কম। আর এখানে দেখেছেন সবাই কিন্তু সেই নেওয়ার জন্য খুব করছে। এখানে যে বিশেষ করে এইটা আপনারা নিশ্চয়ই এই ফলটা চেনেন, এটা হচ্ছে কচু। আর এই কচু কিন্তু অনেকটাই এই সময় লোকে খাওয়া দাওয়া করে, কারণ চাষের সময় কচু দিয়ে বেশ রান্নাবান্না খুব ভালো হয়। তো আমরা চলুন দেখাই বাজারটা প্রচুর ভিড় রয়েছে। তবে এই বাজারটাতে আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর পরে কিন্তু সেই গন্তব্যস্থল কিন্তু আমাদের একটাই, চরকাপড়া এলাকায় যাওয়া। আর চরকাপড়া গ্রামটা কোথায় রয়েছে, আর সেই গ্রামের নিশ্চয়ই ছবি আপনাদের দেখাবো। সেই গ্রামের মানুষ কেন ওই নাম রেখেছে, সেই নাম রাখার পেছনে কি কারণ রয়েছে। তবে বাজারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু না দেখালে নিশ্চয়ই একটু ভিডিওটা কোথাও যেন একটা অসম্পূর্ণ থেকে যাবে। সেই হিসাবে এই বাজারটা একটু দেখানো আপনাদেরকে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা যে বাজার বসে, এবং বাজারটা যে যথারীতি বেশ বড় বাজার। সকাল থেকে কিন্তু এখানকার মানুষজন শুধু নয়, কাকদ্বীপের মানুষজনও কিন্তু এখানে অনেক কিছু কিনতে আসে। আর সেই হিসেবে আমরা এই ছবিগুলো একটু দেখাচ্ছি। এখানে মাছ থেকে সবজি, মাংস থেকে শুরু করে একাধিক যা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সবই কিছু পাওয়া যায়। আর এই ছবি দেখে বুঝতে পারছেন এক ভাই কিন্তু সেই সকালবেলা মাছ কেটে রেডি করছে। এই মাছ কাটা হচ্ছে তো
মাছ কাটা হচ্ছে। চলুন এই মাছ কাটা আর একটু ছবি দেখাই আপনাদেরকে। সকালবেলা সবাই কিন্তু বসে রয়েছে, তারা কিন্তু এই বেচা কেনার জন্য। আর এদিকে এই যে যারা কেনাকাটা করবে তারা কিন্তু ইতিমধ্যে রয়েছে এই সাইডে। আর মাছ এই মুহূর্তে কিন্তু নদীর মাছ খুব কম দেখতেই পাচ্ছি, কেন বেশিরভাগ নদীর মাছ খুব ছোট ছোট মাছ। এই যে নদীর মাছ যেটা রয়েছে ইলিশ, এটাকে ইলিশ বললেই ভুল হবে, তো ইলিশই মাছ কিন্তু খুব ছোট মাছ। যাই হোক, এইগুলো এই যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, বিশেষ করে এই যে সব দেশি পোনা, বেশিরভাগই দেশি পোনা রয়েছে। আর এই বাজারটা নাকি জমিয়ে বসে কাকদ্বীপের সবথেকে বড় বাজার। আর এই বাজারে প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করে, এখানে নাকি খুব সস্তায় পাওয়া যায়। সেই হিসাবে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর এই কন্টেন্টটা আপনাদের একটু দেখাবো, এই ভিডিওগুলোকে আপনাদের একটু দেখাবো। এখানে একটু বড় ইলিশও কিন্তু দেখা যাচ্ছে, দেখি বড় ইলিশের একটু ছবি আপনাদের দেখাই। কিনি এবছর বাঙালিদের পাতে তো ইলিশ পড়েনি এখনও পর্যন্ত, বাজারে খুব কম ইলিশ এসছে, সেই কারণে এই ইলিশের ছবিটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, তারপরে তো এখানে বেশি করে নদীর মাছ খুব কমই পাওয়া যায়। আর মাছের ডিম দেখেছেন, এই ছবিটা কেন দেখাচ্ছি আপনাদেরকে, আমরা কিন্তু সেই চরকাপড়া জায়গা কোথায় সেটা কিন্তু আপনি জানেন না, আমরা সেখানেই যাব। তার আগে বাজারটা একটু দেখালাম, এই বাজারে যে মাছ কাটা হচ্ছে আর কি মাছ এখানে উঠেছে সেটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর এখানে যারা ক্রেতা রয়েছে তাদের ভিড়টা দেখেছেন, এই হচ্ছে মাছের বাজারে কিন্তু ক্রেতাদের ভিড়টা কিন্তু যথারীতি রয়েছে। আর সেই ছবিটা একটু আপনাদের দেখালাম। এখানে কিন্তু এই যে দেখেছেন চিতি কাঁকড়া, যে কাঁকড়াটা খুব দুর্মূল্য, খুবই কম পাওয়া যায়, এখন দেখাও যায় না। তবে যাই হোক, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এটা হচ্ছে সতরা কাঁকড়া, যে কাঁকড়াটা এখনকার বাজারে কম বেশি হলেও পাওয়া যায়। তবে এই যে কাঁকড়াটা কিন্তু ওটা পাওয়া যায় না, যেটা একটু আগে দেখালাম। তবে চলুন আমি ধীরে ধীরে একটু মাছের বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাই কী মাছ বিক্রি হচ্ছে। নদীর মাছই খুবই কম রয়েছে, তবে বেশিরভাগই দেখতে পাচ্ছি এই সাইডটা একটু নদীর মাছ রয়েছে, ওইদিকে দেখলাম সেটা হচ্ছে পোনা মাছ রয়েছে বেশি। তো যাই হোক, এই যে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো, আমি দেখাতে যাব ওই গন্তব্যস্থলে। আপনাদের সঙ্গে একটাই কথা, যাওয়া হবে চরকাপড়া। অর্থাৎ চরকাপড়া জায়গাটা কোথায়, সেই জায়গা যাওয়ার আগে কিন্তু এই বাজারে নেমে পড়েছি। আর এখান থেকেই আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। সকাল হলেই বসে পড়ে এখানকার বাজার। আর এই বাজারে যে প্রচুর মানুষ, অর্থাৎ প্রচুর ক্রেতা, তারা কিন্তু এইখান থেকেই কিনে নিয়ে যায়। আমার সম্ভবত এখানে দাম হয়তো কম হয়, সেই কারণে কিনে নিয়ে যাওয়া। তবে যাই হোক, এখানে পুলিশের একটা গার্ড দেওয়া রয়েছে, কারণ তারাও আবার নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, সেটাও একটু দেখালাম। এই কলকাতার দিকে বাস চলে যাচ্ছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে এই কারণেই দেখানো যে এই বাজারটা বেশ জমিয়ে বসে। তবে এই পুরোটা যেতে গেলে অনেকটা দূর যেতে হবে, এতটাই যাব না আমরা, কিন্তু এরপরেই পৌঁছে যাব যে কথা আজকের বলেছিলাম, সেই নতুন জায়গা, অচেনা জায়গা আপনাদের কাছে নতুন। কারণ চরকাপড়া জায়গাটা কোথায় সেই জায়গার কাছে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব। আর এই বাজারটাকে একটু ঘুরে ঘুরে দেখালাম। এই বাজার সকাল থেকে প্রচুর মানুষ আসেন, তারা কিন্তু এই কেনাকাটা করার জন্য। তবে এই কথাটা শুনেছি, এইখানকার বাজার নাকি খুব সস্তাতে পাওয়া যায়, কম দামে এখানকার জিনিসপত্র পাওয়া যায়। এখানকার মানুষ যারা আসেন, তাহলে এত ভিড় কেন? কাকদ্বীপ বড় বাজার থাকতে থাকতে এই বাজারে এত মানুষের ভিড়, বিশেষ করে মাছের বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। এই বাজারটাতে প্রচুর মানুষের ভিড় হয়। এবং এখানে সকালবেলা আর একটু দেখাই আপনাদেরকে, এই সাইডে সবজি যে বাজারটা রয়েছে, ওই ধারে সবজি বসেছে, এই সাইডে মাছ বসেছে। আর এখানে প্রচুর মানুষের ভিড়। চলুন আমি একটু সবজি দেখিয়ে আবার কিন্তু ওই জায়গায় গিয়ে পৌঁছে যাব, কারণ আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আর এখানে বেশিক্ষণ আপনাদের বেশি ছবি দেখালে হবে না, কারণ আমরা যেহেতু পৌঁছবো ওই জায়গাতে, সেই হিসাবে এই জায়গাটায় একটু জাম হচ্ছে যদিও। তবে আমরা ওই ধারে পেরিয়ে গিয়ে আবার কিন্তু একটু সবজি দেখাবো, সবজির পরে আবার বেরিয়ে পড়বো সেই জায়গাতে। ধীরে ধীরে একটু দেখাতে থাকি আমি আপনাদেরকে, কারণ এই জায়গাটা কাকদ্বীপের এই একটা জায়গা। এটা সম্ভবত কাকদ্বীপ বাজার থেকে কলকাতা যাওয়ার পথেই এই জায়গাটা পড়ে। এটাকে এখানকার বামুনের মোড় বলে জায়গা। আর এই মোড়ে সকাল থেকেই সবজি থেকে মাছ থেকে মাংস সবই কিছু এই জায়গাতে বসে। আর এখানকার যারা ক্রেতা বা কেনার জন্য সকাল থেকে ভিড় জমায়, আর সেই ভিড়ের ছবিই কিন্তু আমি আপনাদের সকাল সকাল দেখালাম। এবারে আমরা ধীরে ধীরে ওই সাইডে একটু যাব, ওই সাইডে গিয়ে একটু দেখাবো এখানে কি বাজার। একদিকে দেখালাম মাছের বাজার, আর একদিকে দেখাচ্ছি আপনাদেরকে সবজির বাজার। কেন গাড়িগুলো আসছে, আমাকে একটু ওই সাইডে যেতে হবে। এই সাইডে দেখাচ্ছি এটা একটা সবজির বাজার, আলু পেঁয়াজ এই সব নিয়ে বসেছে। এবারে এদিকে রয়েছে মোটামুটি আপনার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা লাগে, অর্থাৎ সকাল থেকে আপনার বাজার করার জন্য যা প্রয়োজন হয়, এই বাজারে অনেকেই চলে আসেন, অনেকেই সস্তা দামে পান। যার ফলে এই যে কাকদ্বীপের যে
বামুনের মোড় জায়গাটাতে প্রায় লোকে দেখতে পাই যে এখানে বাজার করতে চলে আসে, অথচ কাছাকাছি কিন্তু কাকদ্বীপ বাজার রয়েছে। সেই কাকদ্বীপ বাজারে কিন্তু এইভাবে সকালে ভিড় একটা দেখতে পাওয়া যায় না। তবে এই বামুনের মোড় এলাকাটাকে দেখালাম, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখালাম, বুঝতেই পারছেন। এবারে আমরা কিন্তু ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছবো যেখানে আমাদের গন্তব্যস্থল চরকাপড়া। চলুন এগোই ধীরে ধীরে। ওই যেতে যেতে আবার একটা মার্কেট পড়ে, যেটা কাকদ্বীপের সবথেকে বড় মার্কেট, অর্থাৎ অর্থকরী ফসল হিসাবে যদি আমি দেখাই, পান হচ্ছে কাকদ্বীপের বড় অর্থকরী ফসল। আর সেই যে মার্কেটটা বসে সেই মার্কেটের ছবি কিন্তু আপনাদের একটু দেখাবো। তারপরে কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো। গন্তব্যস্থল হচ্ছে চরকাপাড়া। এই চরকাপাড়ার নাম কেন হলো নিশ্চয়ই ওই গ্রামে গিয়েই জিজ্ঞাসা করব, আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে একটু আমরা পান মার্কেটের ভেতরে ঢুকবো, যেখানে সবথেকে বেশি পানের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু এই পান নিয়ে আসা হয়। আর এই পান বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, যেহেতু এটা অর্থকরী ফসল। আর সেই হিসাবে আজকে এই পান মার্কেটটা কিছুটা হলেও দেখাবো। আর যারা চাষিরা তারা কিন্তু এই জায়গায় পৌঁছে যায় সকাল সকাল, কেন এই তাদের বাজার ধরতে হবে। আর সেই বাজার ধরতে গিয়ে তাদের সকালে সকালে চলে আসতে হয় দূর দূরান্ত থেকে এবং গ্রামগঞ্জ থেকে, কোথাও প্রত্যন্ত গ্রাম থেকে তারা চলে আসেন। আর আমরা চলুন ধীরে ধীরে ভেতরে ঢুকি আর দেখাবো আপনাদেরকে, যেহেতু এই পান মার্কেটটা কত সালে আপনাকে একটু ছবি দেখাবো। ওখানে লেখা রয়েছে 1400, বাংলায় যদি দেখি 1407 সালে এই পান মার্কেট, যে পান মার্কেটটায় এখনও প্রচুর মানুষ আসে। আর সেই ছবি কিন্তু আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। চলুন আমি ধীরে ধীরে এগোতে থাকি। আর বিশেষ করে রাস্তা একটু জাম হয়, যেহেতু আজকে রবিবার, কারণ বাজার যেহেতু বার, এই বারে কিন্তু দেখতেই পাচ্ছেন একটু জাম হচ্ছে। যদিও এখানে সিভিক ভলেন্টিয়ার দেওয়া রয়েছে, কারণ যাতে করে পারাপারের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয়, সেটাও কিন্তু লক্ষ্য নজর রেখেছে। তো আমরা একটু ধীরে ধীরে ওপারে যাব, কিন্তু ওপারে যাওয়ার আগে এইরকম একটা পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন যে এই পরিস্থিতির উপরে আমরা বেরোতে পারছি না। তবে এবারে কিন্তু ওপারে যাব, ওপারে গিয়ে পান মার্কেটটা একটু হলেও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আমি সঙ্গে রয়েছি, আর আপনাদেরকে বরাবর নতুন নতুন কিছু নিয়ে এসে পৌঁছে দেই। আজকে এই যাওয়ার পথে যেহেতু আমরা গন্তব্যস্থলে যাব, তার ভেতরেই দেখতে পেলাম যে এই পান দেখতে পাচ্ছেন, এই এখন এই ভ্যানে করে পানগুলো আসছে। এগুলো যাবে কিন্তু বিভিন্ন দূর দূরান্তে, অর্থাৎ এটা আমাদের সুন্দরবনের সবথেকে বড় অর্থকরী ফসল। আর এই অর্থকরী ফসল কিন্তু এরা এখানেই নিয়ে এসে কেনাবেচা করে। আর সেই কেনাবেচার মাল কিন্তু পৌঁছে যায় দূর দূরান্তে, অর্থাৎ বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আর সেই বাজারে কিন্তু ঢুকে পড়েছি। বাজারের ছবিটা আপনাদের একটু না দেখালে কেমন লাগে। তবে এই মুহূর্তে আমি এই যে বাজারটা রয়েছে সেই ছবিটা দেখাই আপনাদেরকে। আমি সঙ্গে রয়েছি, আপনাদের সঙ্গে থাকতে থাকতে একটু বাজারের ভেতরটা কম বেশি করেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন প্রথমে একটু বাজার দেখাই, পানের মার্কেট কেমন বসে, কেমনভাবে এখানে কেনাবেচা হয়। চলুন আমরা সেই ছবি আপনাদের একটু তুলে দেখাই। যেহেতু যাওয়ার পথে পড়ে গেল পানের মার্কেট। আর সুন্দরবনের সবথেকে অর্থকরী ফসল হচ্ছে পান। এই পান বেশি অতিরিক্ত বৃষ্টি হলে তাতে করে দেখা যায় অনেক সময় এই পান পচে যায়, কিন্তু চাষিরা অনেক সময় দুর্ভোগে পড়ে। তবে সেক্ষেত্রে আমরা যেহেতু এই মার্কেটে পৌঁছে গেছি আর আপনাদের দেখাচ্ছি, প্রচুর চাষি এবং যারা কেনাবেচা করছে তারা প্রত্যেকেই কিন্তু এই জায়গায় রয়েছে। দেখতেই পাচ্ছেন আমি ছবিটা যেহেতু দেখাচ্ছি, আমার সঙ্গে সমস্ত যারা চাষিবাসী রয়েছে, যারা কেনাকাটা করছে, সেই ছবি কিন্তু আমরা আপনাদের কাছে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু সকাল থেকে আসে এই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করে, কেউ নৌকো করে আসে, কেউ আবার বিভিন্ন যন্ত্র নিয়ে, অর্থাৎ যন্ত্রচালিত মেশিন ভ্যান বা অন্য কিছু নিয়ে তারা কিন্তু পৌঁছে যায় এই পান মার্কেটে। সকালবেলায় তারা এসে কিন্তু কেনাবেচার যে শুরু করে দেয়, সেটা কিন্তু একটু দেখাই আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। চলুন আর একটু ধীরে ধীরে এগোই। এগোতে এগোতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিছুটা পান মার্কেটের দৃশ্য আপনাদের দেখাই। কারণ এই পান মার্কেটে যে কত চাষিরা আসে সেটা আপনাদের না দেখালে ঠিক বোঝা যাবে না। তবে চলুন আমি আপনাদের সঙ্গে দেখাতে দেখাতে যাব আর একটু পান মার্কেটটা আপনাদের একটু দেখাই। যেহেতু বুঝতেই পারছেন এই পান মার্কেটটা কিন্তু খুব ছোট নয়, খুবই বড়। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এত বড় একটি পান মার্কেট নিশ্চয়ই অর্থকরী, অর্থাৎ এই পান কিন্তু আমাদের কাছে অর্থকরী ফসল। আর এই অর্থকরী ফসল কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। আর সেক্ষেত্রে সকালবেলা চাষিরা যেহেতু এসছে, তারা কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সমস্ত পানের যেমন গোছাগুছি গোছ, এটা আমরা জানি না, কিন্তু আপনারাই যারা চাষি তারাই কিন্তু জানে যে পানের গোছ কেমন হয় আর এখান থেকে কত পান কোন জায়গায় গিয়ে পৌঁছে যায়, তারাই বলতে পারবে। তবে আমি কিন্তু ছবিটা শুধু তুলে ধরা আর ছবিটা তুলে ধরে দেখাচ্ছি। এখানে প্রচুর চাষি রয়েছে, যারা ব্যবসায়ী তারাও রয়েছে। বুঝতেই পারছেন পানের মার্কেটটা কীভাবে ভিড় হয়েছে, সেই ছবি কিন্তু আপনাদের এই কারণে দেখানো
যে পানের মার্কেটে সকাল সকাল অর্থাৎ রবিবার কিন্তু এই মার্কেটটা হয়, আর এখানে প্রচুর মানুষের ভিড় হয়। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে এই যেখানে প্রচুর মানুষ তারা কিন্তু সকাল সকাল চলে আসে এই রবিবারের বাজারে। এই যে পান মার্কেট, এই পান মার্কেট কাকদ্বীপের কিন্তু এটা বড় মার্কেট। অন্যান্য জায়গায় যেমন মার্কেট বসেছে সেই মার্কেটের ছবি যেমন দেখেছি, তার পাশাপাশি কিন্তু এই যে পানের মার্কেটটা সেটাও আমি তুলে ধরছি। সেটাকে এই কারণে দেখানো, এখানকার যারা প্রত্যন্ত সুন্দরবনের এলাকায় যারা চাষিবাসী তারা কিন্তু এই জায়গায় সকাল সকাল পৌঁছে যায়। তাদের বাড়ি থেকে যে সমস্ত ফসল অর্থাৎ পান তুলে নিয়ে আসে, তারা জানে দুটো পয়সা হলে তাদের এই সময় চাষের সময় তাদের অনেকটাই কাজে লাগবে। তবে এই যে পানের ছবি দেখতেই পাচ্ছেন, অনেকে বইছে। এই ছবি দেখে কি বুঝলেন যে এখানে পানের মার্কেটটা কিন্তু জমিয়ে বসে। আর আমি ভিতরে বেশিটা যাব না, কারণ ভিতরে প্রচুর ভিড় রয়েছে। সেই কারণে এই মাথা থেকে কিছুটা আপনাদের দেখাচ্ছি, এখান থেকেই দেখাই আপনাদেরকে। বুঝতেই পাচ্ছেন এই মার্কেটটা কেমন বড়। আর এখানে একটু ঘুরিয়ে আপনাদের দেখাই, এখানে কিন্তু চাষিরা এই জায়গায় রয়েছে, বেচাকেনাও চলছে, হ্যাঁ, দরদাম চলছে। আর পানের মার্কেটে আমার কাকা একটা বিড়ি খাচ্ছে। এই বিড়িটা খাওয়া কোনো অপরাধ নেই, এটা খাওয়া এই কারণে অনেক সময় প্রচুর পরিশ্রম করে। তবে এখানকার যারা সুন্দরবনের প্রত্যন্তে যারা বসবাস করে তারা হয়তো বিড়ি একটা খায় আর নিজের কাজে লেগে যায়। সেই ছবি হয়তো আমাদের হাতে ধরা পড়েছে, তাতে নিয়ে কোনো অসুবিধে নেই, কারণ বিড়ি হয়তো একটু না খেলে মনটা ঠিক থাকে না। এটা আমাদের কথার কথা বলা, তবে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব রসিকতা করে বলা। তবে যাই হোক, এই যে ছবি দেখালাম, এবার এখনও প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এখনও ধীরে ধীরে ঢুকছে সেই ক্ষেত্রে। আর এই যে বইছে, অর্থাৎ সব মিলিয়ে পান মার্কেটটা যে জমজমাট কাকদ্বীপে বসে সেই ছবি কিন্তু কিছুটা সময় আপনাদের সঙ্গে থাকলাম আর তুলে ধরলাম। সুন্দরবনের প্রত্যন্ত চাষিরা তারা যখন এই পান নিয়ে আশাই বসে থাকে যে পান আজকের হয়তো ভালো দাম পাবো, কিন্তু অনেক সময় দেখা গেছে বৃষ্টির কারণে বা অনাবৃষ্টিতে অনেক সময় পানের ক্ষতি হয়। সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। তবে পুনরায় তারা চিন্তাভাবনা করে, চেষ্টা করে, যেহেতু কাজের খুবই দরকার। কিন্তু এখানকার কাজকর্ম বলতে পান চাষ, ধান চাষ আর মাছ চাষ, অর্থাৎ গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারা কিন্তু চলে যায়, আর যারা চাষি তারা কিন্তু ধান পান চাষ নিয়ে করেই থাকে। আর এতক্ষণ কিন্তু সেই ভিডিওটা আপনাদের কাছে এই কারণে তুলে ধরা, আপনারা দেখলেন আমি কিন্তু এই পান মার্কেটটা এখান থেকে সেরে এবারে কিন্তু আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা কথা দিয়েছিলাম সেই চরকাপড়া, সেখানেই পৌঁছে যাব। তবে রাস্তায় যেতে যেতে যে কটা মার্কেট পড়ছে আমি তুলে ধরছি এই কারণেই যে মার্কেটগুলো কেমন বসে। আজকে যেহেতু রবিবার সেই কারণেই তুলে ধরলাম। এবার আমরা তাহলে ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছে যাই, চলুন। অবশেষে পৌঁছে গেলাম এই চরকাপড়া জায়গাটাতে। আর এইটা হচ্ছে কাকদ্বীপ নতুন রাস্তার মোড়, অর্থাৎ নতুন রাস্তা কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে লট নম্বর 8 আর এটা হচ্ছে লট নম্বর 8-এর নতুন রাস্তা। এখান থেকে কিন্তু একদিকে গঙ্গাসাগর যাওয়া যায় আর একদিকে কাকদ্বীপে যাওয়া যায়। অর্থাৎ কাকদ্বীপে যাওয়ার জন্য ওই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখাচ্ছি, ওইগুলো কিন্তু কাকদ্বীপের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ কাকদ্বীপ থেকে আপনি বকখালি যেতে পারেন। অর্থাৎ কলকাতা থেকে যদি আসেন তাহলে কিন্তু আপনারা ধীরে ধীরে ওই বাস ধরে বকখালি পর্যন্ত বেড়াতে যেতে পারেন। আর এদিক দিয়ে যদি আপনি গঙ্গাসাগরে যান, গঙ্গাসাগরের রাস্তাটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে গঙ্গাসাগরের রাস্তা, এদিক দিয়ে আপনি গঙ্গাসাগরে চলে যেতে পারবেন। আর আমরা কিন্তু কথা দিয়েছিলাম যে চরকাপড়া জায়গাটা কোথায়, সেই চরকাপড়া জায়গাতে কিন্তু আজকে যাব। আর সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। চরকাপড়া জায়গাটা এইবারে আপনাদের দেখাবো। এই চরকাপড়া জায়গার কিন্তু এখান থেকেই শুরু হবে এই গ্রাম। এটা কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের একটা জায়গা, যার নামকরণ করা হয়েছে চরকাপড়া। অর্থাৎ চরকাপড়া নামটা শুনলেই প্রথমে একটা মাথায় চিন্তাভাবনা আসে, হঠাৎ করে এই নামটা কেন হলো। এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন। আমরা গ্রামের মধ্যে গিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানবো যে তারা প্রকৃত এই নামটা শোনার পরে কি বলবেন। আমরা কিন্তু যেহেতু এই ভিডিওর সঙ্গে ধীরে ধীরে আপনাদের দেখাতে এসছি একটার পর একটা ভিডিও, যেহেতু আমরা প্রথম থেকে বেরিয়েছিলাম, বলেছিলাম আজকে একটা নতুন জায়গায় যাব এবং সেই নামটা যে চরকাপড়া কেন হলো সেটাই কিন্তু আপনাদেরকে শোনাবো। আর এখানে কিন্তু যেহেতু একদম গোল পার্ক রয়েছে, এখানে ট্রাফিকের ব্যবস্থাও রয়েছে। একদিকে যেমন সাগর যেতে হয়, একদিকে যেমন কলকাতা থেকে এই হচ্ছে কলকাতার দিকে রাস্তা, এটা হচ্ছে কলকাতার দিকে রাস্তা। এই কলকাতার দিক থেকে আপনি যদি আসেন তাহলে কিন্তু ধীরে ধীরে ঘুরে দেখবেন এটা হচ্ছে আপনার কাকদ্বীপের দিকে বকখালি পর্যন্ত চলে গেছে। আর এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এটা গঙ্গাসাগর দিকে চলে গেছে, অর্থাৎ গঙ্গাসাগরের দিকে এই রাস্তা আর এইদিকে হচ্ছে কাকদ্বীপের রাস্তা। আর তার পাশাপাশি এই হচ্ছে চরকাপড়া রাস্তা। এই চরকাপড়া রাস্তাতে কিন্তু আমরা ঢুকবো। এবার ঢুকতে এলাকার মানুষের সঙ্গে কথা হবে কেন চরকাপড়া এই জায়গাটার নাম হলো।
এই চরকাপাড়াতে প্রথম কিন্তু আমরা ঢুকে পড়লাম, আর প্রথমেই দেখাবো যে চরকাপাড়ায় একজন বয়স্ক যিনি একদম রয়েছেন। এই গ্রামে যাব, গ্রামের মানুষ কেমন রয়েছে তাদের সঙ্গে কথা বলা। আর এই চরকাপাড়া নামটা কেন হয়েছে, আমার একদম বয়স্ক দিদা দাদু রয়েছে, দিদা দাদুর সঙ্গে এই কারণে কথা বলা যে এই নামটা কেন চরকাপাড়া হলো। অথচ সুন্দরবনের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন খবর যেমন দেখিয়েছি, আজকে কিন্তু এখানে পৌঁছেছি। এইখানে দাদু, এই চরকাপাড়া নামটা কেন হলো? ওই কবে কি হয়তো চরকা পড়েছিল, সেই নামটা বাজ পড়ছো, বাজ বাজ যেটা বাজ বলে আর কি। মাসি, দিদিমা বলো, চরকা কি পড়েছিল? বাজ বাজ পড়েছিল, তার থেকে হয়ে গেছে চরকাপাড়া। এটা নদী ছিল, ছিল জঙ্গল ছিল, জঙ্গল কেটে অর্থাৎ বোঝা গেল যে দিদিমা কিন্তু পুরনো দিনের লোক, কিন্তু দিদিমার বাপের বাড়ি অন্য জায়গায়, যেহেতু শ্বশুরবাড়ি এসেছে আর শ্বশুরবাড়ি এসে কিছুটা শুনেছে, কিন্তু দাদু কিন্তু ঠিক বলেছে এটা এখানে চরকাপাড়া। অর্থাৎ চরকাপাড়া জায়গাতে আমরা ধীরে ধীরে একদম পৌঁছে যাব এর শেষ মাথাতে। অর্থাৎ চরকাপাড়া নামটা কিন্তু অনেকে শুনলে ভাবে যে আশেপাশে যে চরকাপাড়া বলে একটা পাড়া রয়েছে, এটাকে অনেকেই জানা নেই। আর সেই পাড়াতে কিন্তু আমরা ধীরে ধীরে পৌঁছবো। চলুন, প্রথমে আমরা প্রথমটা দেখালাম, আর তার পাশাপাশি এইবারে ভেতর দিকে যাব, এই গ্রাম দেখাবো। এগুলো কিন্তু একসময় ইটের এবং মাটির রাস্তা, এই যে ইটের কংক্রিটের রাস্তা দেখছেন, এগুলো কিন্তু মাটির রাস্তা ছিল আর মেঠো রাস্তা ছিল। সেগুলো কিন্তু ধীরে ধীরে এই সরকারি এগুলো ইটের রাস্তা করার পরে এখন কংক্রিটের রাস্তা করেছে। এখানকার মানুষের অনেকটাই উপকার হয়েছে, আর কাদা আর ঘাঁটতে হয়নি। তৎকালীন দিনে এমন একটা সময় ছিল মানুষকে কাদা ঘেঁটে এই কাকদ্বীপ বাজারে যেতে হতো। এখন আর কাকদ্বীপ বাজারে যেতে গেলে কাদা ঘাঁটতে হয় না, কারণ এই কংক্রিটের যে রাস্তা করে দিয়েছে। বাড়ি থেকে বেরোলেই দেখছেন, বাড়ি থেকে যদি বেরোয়, এই যে পরিবার তারা হচ্ছে এই বাড়ি থেকে যখন বেরোয় একদম বাড়ির পাশেই কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে, আর সেই টোটো করে পৌঁছে যাবে কাকদ্বীপ বাজার। আর চরকাপাড়া গ্রামের প্রথমেই যেহেতু দেখিয়েছি, এখান থেকে আমরা ঢুকেছি নতুন রাস্তার মোড় থেকে চরকাপাড়ার যে কংক্রিটের রাস্তা, সেই রাস্তা থেকে আমরা ভিতরে ধীরে ধীরে এগোতে থাকবো। চলুন চরকাপাড়ার শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাই। ওখানের গ্রামের মানুষ তারা কিছুটা ভেতরে চলে এলাম চরকাপাড়ার এই রাস্তাটা। আর চরকাপাড়ার রাস্তার ভেতরে ইতিমধ্যে দেখাচ্ছি আমি, এটা কংক্রিটের রাস্তা হয়েছে। একসময় মেঠো রাস্তা ছিল, ইটের রাস্তা ছিল, ইটের রাস্তা থেকে এখন কংক্রিটের রাস্তা হয়েছে। এখানকার মানুষ তারা জীবনযাপন দেখতেই পাচ্ছি যে চাষবাস রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। তবে যাই হোক, আমরা কিন্তু ধীরে ধীরে এগোবো আর দেখাবো যে চরকাপাড়া জায়গাটা কেন নামকরণ হয়েছে। তবে এই জায়গাটার প্রথম থেকেই আমরা দেখিয়ে আসছি, এখন কিন্তু আমরা ধীরে ধীরে এগোচ্ছি এই চরকাপাড়ার লাস্ট মাথা পর্যন্ত, এবং সেখানে গ্রামের মানুষের সঙ্গে কথা বলা যে চরকাপাড়া নামকরণটা কেন হলো। তবে এই নামকরণের পিছনে কি ইতিহাস লুকিয়ে রয়েছে নিশ্চয়ই আমরা জানতে পারবো। তবে আমরা ধীরে ধীরে এগোতে থাকি। এই চরকাপাড়া গ্রামটা আপনাদের আজকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এই গ্রামের মানুষজন, এখানকার যারা চাষবাস বা এখানে মৎস্যজীবী, এখানে যে শ্রমিক, তাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, কথা হবে, এবং এখানকার পরিবাররা কেমন থাকে তাদের সঙ্গে একটু কথা বলে নিশ্চয়ই দেখাবো চরকাপাড়া এরিয়া, চরকাপাড়া গ্রাম কেমন রয়েছে। চলুন, নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ আমিও দাদার সঙ্গে বলবো যে চরকাপাড়া নামটা কেন হয়েছে তার সঙ্গে একটু জানা। দাদা, চরকাপাড়া নামটা কেন হয়েছে? গ্রামটার নাম চরকাপাড়া বলে বেশ ঐতিহ্য, এখানকার মানুষজন তারাই জানে, কিন্তু যারা দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখছে তারা কিন্তু জানে না এই এলাকার যে চরকাপাড়া নামটা কেন হলো। চরকাপাড়া হচ্ছে নাম, হচ্ছে ওখানে হচ্ছে তাঁতিরা তাঁত বুনতো, কিন্তু অনেকেই বলছে বাজ পড়ার পরে। না না না, একদম বাজে কথা। এটা নিয়েই তো চরকা 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 কোনো নেই। ওই যে মন্দিরের সামনে চার সাইডে, পুকুরের চার সাইডে, ওখানে তাঁতিরা তাঁত বুনতো, তাঁতি ছিল, সেই তাঁতিরা তাঁত বুনতো, সেখান থেকে ওই চরকাটা ছিল, সেই চরকা পাড়া হয়ে আছে। কিন্তু এই ঘটনাটা শুনেছি এখানে সময় একরকম বাজ পড়েছিল, বাজ পড়ে নাকি কয়েকটা চাষি মারা যায়। না না, ওটা বাজে কথা, আপনার নেই, সিস্টেম নেই কোনো। তা চরকা পড়া বলছে, চরকা 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 পাড়া বলে নেই, কাগজে কি লেখা রয়েছে? চরকা পাড়া আছে, চরকা নয়। তো অর্থাৎ আপনারা বুঝতে পারলেন এই যে ভুল, চরকা পাড়া আর চরকা পাড়া দুটোর কথা যে আলাদা, এই যে ভুল ব্যাখ্যা অনেক সময় শোনা যায়। যেখানে চরকা অর্থাৎ যে যারা চরকি ঘুরিয়ে যে সুতো ঘুরাতেন, তাঁত বুনতেন, সেটা চরকা। আর এই চরকা যদি বলি তাহলে কিন্তু ওই বাজ পড়ে যেখানে যেখানে মানুষ মারা যায় সেটা হচ্ছে চরকা বা বাজ পড়া। কিন্তু এখানকার গ্রামের মানুষ যেহেতু মেদিনীপুরের মানুষ রয়েছে, তো এই মেদিনীপুরের মানুষ তারা কিন্তু জানে যে বাজ কখন পড়ে তাকে তাদের ভাষাতে বলে চরকা, আর যারা তাঁত বোনে তাদেরকে চরকা বলে। এই যে দুটো ভাষার যে অনেকটাই ভুল রয়েছে, যার ফলে আমরা ভুল কথাই পরিবেশন করে দিতাম আপনাদের কাছে, কিন্তু না জেনে বুঝে তবু আমরা যদি বলি যে চরকা পাড়াতেই ঢুকেছি, চরকা পাড়া নয়,
অনেকেই সামনে বয়োজ্যেষ্ঠরা ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করতো, তারা বলছে বাজ পড়েছিল বলেই এটা চরকাপাড়া। আবার একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বলছেন যে এটা বাজ নয়, এটা চরকাপাড়া। তো অর্থাৎ দুটোর মধ্যে অনেকটাই ফারাক দেখছি। যাই হোক, এই গ্রামে ঢুকে আমরা চরকা না চরকাপাড়া সেটাই দেখাবো। এই গ্রামের মানুষ তারাই বলবে। চলুন আমরা এগোতে থাকি। চলুন, ওই চরকা আর চরকা এই দুটো নিয়ে কিন্তু এই গ্রামে বিতর্ক রয়েছে। বৌমারা যারা আসছেন, মাসিমা বলছেন যে বৌমা বলুন তো এইটা চরকাপাড়া না চরকাপাড়া। অর্থাৎ চরকাপাড়া হলে বজ্রপাত আর চরকা হলে সুতো কাটা, সুতোকে আগে দড়ি পাকাতো। তো এই জন্য এই যারা এখানকার বাসিন্দা তাদের কাছে জানা, আপনি কি নাম শুনেছেন? আমি সবসময় শুনেছি এটা চরকাপাড়া। চরকাপাড়া মানে চরকাপাড়া মানে সুতো দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আর চরকাপাড়া নয় না কিন্তু সামনে বয়স্ক দাদুরা বলছে চরকাপাড়া। না, এটা বয়স্ক, এবার কি তার বয়স হয়ে গেছে, সে বুঝতে পারেনি, ওই জন্য জিজ্ঞেস করতেই পারে। এই গ্রামে হচ্ছে কি চাষবাস ছাড়া আর কি হয়? চাষবাস ছাড়া এমনি জেলেরা মাছ ধরে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি এখানে। ও শ্বশুর বাড়ি এখানে? আমার বাপের বাড়ি এখানে না, আমার বাপের বাড়ি হচ্ছে কুলতলি। কুলতলি অনেক দূরের মেয়ে এখানে বিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছেন? বলছি যে কুলতলির মেয়ে কোথায় বিয়ে দিয়েছে? একদম সুন্দরবনে কেন দিয়েছে? তো সুন্দরবন যদিও ওটা, তবে এই সুন্দরবনে দিয়েছে। কেমন রয়েছেন? এখন খুব ভালো আছে। কুলতলির মেয়ে কাকদ্বীপে এসে ভালো রয়েছে, এটা যে বলছে বুঝতেই পারছেন। আমি দেখালাম, আর মুখে একগাল হাসি রয়েছে, এটাই তো সব থেকে বেশি, আর কি চাই। যাই হোক, কি নাম? আমার নাম রিপনা দাস। অর্থাৎ এই রিপনাদির সঙ্গে এতক্ষণ কথা বললাম, রিপনাদি একটা কথাই বলেছে যে কুলতলি থেকে কিন্তু কাকদ্বীপ অনেকটাই ভালো লাগছে। আর এখানকার মানুষের একটা জায়গা আমি দেখাই এই মুহূর্তে, আমি গতকাল যেটা দেখিয়েছিলাম আজকেরও দেখাবো। এই যে গ্রাম, এই গ্রামে কিন্তু বিঘের পর বিঘে শুধু চাষ করা হয়, আর সেই চাষের ছবি। আর এখানে যে মেঠো রাস্তা ছিল সেটা কিন্তু এখন কংক্রিটের হয়ে গেছে, কারণ এখানকার যে এলাকা সেই এলাকায় এখন ইলেকট্রিসিটি চলে এসছে, এখানে কংক্রিটের রাস্তা হয়ে গেছে। আর এই যে দেখাচ্ছি আপনাদেরকে মেঠো রাস্তা, আর সেই মেঠো রাস্তার অর্থাৎ মেঠো রাস্তা বলা ভুল, এই যে ক্ষেত যেখানে চাষবাস হবে, এটা মেঠো রাস্তা ছিল, এখন কংক্রিট হয়ে গেছে। তো এই যে ক্ষেত দেখাচ্ছি, এই ক্ষেতে কিন্তু হবে চাষবাস। আর এখানে বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে। আর কিছু মানুষ রয়েছে যারা বিশেষ করে মৎস্যজীবী। আর কাকদ্বীপ বাজার যেহেতু কাছাকাছি রয়েছে, সেই কাকদ্বীপ বাজারে কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য চলে যায়। আর এই জায়গার ছবিটা আপনাদের কেমন লাগছে? এটা একটা বিতর্কিত জায়গা। কেউ বলছে চরকা, কেউ বলছে চরকা, অর্থাৎ কেউ বলছে বাজপড়া, কেউ বলছে সুতো ঘুরিয়ে তাঁতিরা তখন গামছা ফামছা এইসব অর্থাৎ কাপড় এগুলোর সুতো তৈরি করতো চরকি ঘুরিয়ে। অর্থাৎ সেই যে বিতর্কিত জায়গায় আজকের কিন্তু আসা। তবে নানা, যেমন রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ, তবে নানা মত রয়েছে। কাগজে কলমে যেটা থাকবে সেটাই কিন্তু বাস্তবে ঠিক। সেটা আমরা যদিও এখনও তার সত্যতা যাচাই করিনি, তবে আমরা এই গ্রামে ঢুকে তার কিছু দৃশ্য, তার কিছু ছবি আমরা তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে চরকা আর চরকা দুটো কথার ব্যাখ্যা নিশ্চয়ই গ্রামের মানুষই বলতে পারবে, আমরা কিন্তু তার ব্যাখ্যা দিতে পারবো না। তবে আমরা এই গ্রামটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম, কেমন লাগছে নিশ্চয়ই আপনারা বলবেন। আমরা একদম শেষ প্রান্তে পৌঁছবো, এই গ্রামের শেষে, সেখানে কি বলে, তারা কি বলে, তাদের কাছ থেকে আবার শোনা। তবে এই গ্রামীণ পরিবেশ আপনাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই। আমরা ভিডিওটা যেহেতু এই কন্টেন্টটা করছি, গতকাল একটা কন্টেন্ট করেছিলাম, আজকের একটা কন্টেন্ট করছি। আর আপনারা বেশি বেশি করে যদি একটু সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে দেন, তাহলে কি হয়, এই কন্টেন্টগুলো অনেকটা জায়গায় পৌঁছে যায়। এই যে বিতর্কিত একটা জায়গা, যেখানে কেউ বলছে চরকা, কেউ বলছে চরকা, এই দুটো কথার মাঝখানে অনেক বড় ফারাক রয়েছে। তবে কাগজে কলমে যেটা রয়েছে সেটা নেই কিন্তু বলা। আপনার বাড়ি কি এখানে? এটা কি চরকাপাড়া না চরকাপাড়া? ঠিক চরকাপাড়া, এখানে সুতো কাটা হতো চরকাপাড়া। চরকা, তা সামনে কেউ বলছে এটা চরকাপাড়া, এটা চরকাপাড়া। চরকাপাড়া অর্থাৎ সুতো কাটা হতো, হ্যাঁ আগে সুতো কাটা হতো। তো অনেক সামনে যেখানে জিজ্ঞাসা করলাম তারা বলছে যে চরকাপাড়া। তো চাষিরা চাষ করতেন, সেই সময় নাকি বাজ পড়ে গিয়েছিল, তো সুতো কাটার জন্য এটা সুতো কাটা হতো এখানে। আচ্ছা, আগে চরকা সুতো কাটা হতো, সেই জন্য নামটা চরকাপাড়া। চরকাপাড়া, চরকাপাড়া, হ্যাঁ। তো এই গ্রামের তো চাষবাস ছাড়া আর কি রয়েছে? এখানে শুধু চাষবাস, তো এছাড়া অন্য কিছু নেই। আপনি কি করেন? আমি আগে পান চাষি ছিলাম, এখন পান বড় সব নষ্ট হয়ে গেছে, যার পরে এখন আমি ফুচকার ব্যবসা করি। ফুচকা ব্যবসা করেন? হ্যাঁ। তো এখন ফুচকা কি বাজারে নিয়ে যাবেন নাকি? এই বইকালে নিয়ে যাবো। কোথায় বাড়ি কোথায়? এই সামনে, এই পাড়াই বাড়ি আমার। এটা জায়গাটা কোন জায়গা? এইটা হচ্ছে, এই জায়গাটা পুরোটাই চরকাপাড়াটা, ওই সামনে ওটা হচ্ছে বাগপাড়া বলে, ওটা বাগপাড়া। বাগপাড়া, আর এটাই চরকাপাড়া। এইখান থেকে দেখি এটা পুরো চরকাপাড়া। আচ্ছা,
তো এই যে এটা রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত, রামকৃষ্ণ গ্রাম এটা পঞ্চায়েত। কাকদ্বীপের। ওনার সঙ্গে কথা বলা হলো, উনি আসল নামইটা বললেন লক্ষ্মীনারায়ণপুর। তবে এটা চরকা আর চরকা এই দুটো ডাক নাম, অর্থাৎ এই নামে কিন্তু এখানকার মানুষ কিন্তু চেনে। আপনি কিন্তু একটা ভ্যান রিক্সাতে যখন আসবেন তখন কিন্তু এখানে এসে বলে চরকাপাড়ায় যাব, তারা কিন্তু দেখিয়ে দেবে এই জায়গাটা। অর্থাৎ প্রথমে পড়বে আপনার নতুন রাস্তার মোড় থেকে যদি ঢুকি তাহলে প্রথমে পড়বে বাগবাড়া, তারপরে চরকাপাড়া। চরকাপাড়া নয়, এই যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এসে যায়, এই বুঝি, যদিও এটাও পূর্বপুরুষরা যারা বলছেন, দেখা যাবে হয়তো এই যে মাঠঘাট দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু চাষবাসই হয়। তো চাষবাসের সময় হয়তো দেখা গেছে বাজ পড়ে গেছে, তাতে করে যে সমাজকর্মী তিনি যে বলেছিলেন যে চাষিরা মারা গেছিল, সেই থেকে চরকা পড়া, সেটাও হতে পারে। আবার কেউ বলছে যে এখানে সুতো পাকানো হতো, সেই জন্য চরকা পাড়া হয়েছে। এই যে দুটো নাম, এই দুটো নামের সত্যি রহস্য কিন্তু এই গ্রামে পৌঁছে মানুষদের সঙ্গে কথা বলে বোঝা গেল যে নামই হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর। আর লক্ষ্মীনারায়ণপুর জায়গাটা এই যে ডাকনাম দুটো, আর আমরা একটু এগিয়ে যাব, আবার আপনাদেরকে দেখাবো যে এই লক্ষ্মীনারায়ণপুরের আরও গ্রামের মানুষ তারা কি বলছে, তাদের সঙ্গে কথা বলা হবে। ঠিক আছে, আমরা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকি। আর আপনাদের দেখাবো, বলেছিলাম যে নতুন নতুন কিছু কন্টেন্ট তুলে আনবো যেগুলো ঠিকই একটু বিতর্ক টাইপের। আমরা এগুলো তুলে আনি এই কারণে, যেটা আপনাদের জানা নেই, অনেকের জানা নেই। অনেক ডাক নামে ডাকে মধুবাবু, কিন্তু প্রকৃত তার নাম মধুসূদন বাবু। এই যে নামের যে একটা এতে থাকে ডাক নাম, সেই হিসাবে দেখা গেছে এটা হয়তো ডাক নামেই ডাকা হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ চরকা আর চরকাপাড়া, এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমরা ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, সব এখানে দেখবেন শুধু মাঠ আর মাঠ, চাষের মাঠ। কৃষকরা চাষের জন্য তারা কিন্তু এই মাঠে ইতিমধ্যে আমন ধান যে চাষ হবে তার কিন্তু বীজতলা দেখতেই পাচ্ছেন, এটা বীজতলা, আর নাঙল করা হয়ে গেছে, আর জলও জমা হয়েছে, চাষ কিন্তু হবে। এটাও চাষের জায়গা, প্রচুর চাষের জায়গা রয়েছে। আর এখানে কিন্তু বেশিরভাগ দেখেছি এখানকার মানুষ অর্থকরী ফসল হিসাবে বরজ, যে বরজটা রয়েছে, এগুলো বরজ ছিল। দূরে অনেক জায়গা রয়েছে, কোথাও কোথাও আমি দেখাই, ওই দূরে দেখতে পাচ্ছেন এগুলো বরজ রয়েছে। ঠিক আছে, এই যে বরজগুলো রয়েছে এগুলো বিশেষ করে এখানকার অর্থকরী ফসল, তার সঙ্গে চাষ, এই হচ্ছে জীবন জীবিকা। কাকদ্বীপের বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে হয়তো পাকা রাস্তা হয়েছে, ইলেকট্রিক পোস্টও হয়েছে, কিন্তু চাষযোগ্য জমি রয়েছে বলে আজকে চাষিরা চাষ করে বলে কিন্তু শহরতলির মানুষ দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায়। কিন্তু যে চাষিরা ফসল ফলায় তাদের যে কষ্ট দুঃখ, তারা সেই অর্থে কিন্তু সেই পয়সা পায় বলে মনে হয় না। তবে যাই হোক, এই গ্রামে এসে আমাদের তিক্ত অভিজ্ঞতা হচ্ছে বেশ কিছু নতুন নতুন জিনিস জানার, নামকরণের পিছনে কি কি রয়েছে সেগুলো কিন্তু আজকের আমরা কিছুটা হলে জানলাম। চলুন আমরা একদম শেষ মাথা পর্যন্ত গিয়ে পৌঁছবো, সেখানে গিয়ে দেখাবো যে এই চরকা না চরকা তারা কি বলছেন। চলো এগোই। এদের সাইকেল নিয়ে যাতায়াত করতে হয়। এই সময় এগুলো কাদা রাস্তা যখন ছিল তখন কিন্তু এই সাইকেল নিয়ে মাথায় করে নিয়ে যেতে হতো। এখন কিন্তু আর সাইকেল এই পাকা রাস্তায় ধীরে ধীরে চলতে থাকে। তবে এই চরকাপাড়ার আরও যারা একদম পুরনো লোক, এখানকার বাসিন্দা, তারা কিন্তু এই মাঠে ঘাটে কাজ করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর তাদের সঙ্গে এই গল্প করা, তাদের সঙ্গে কথা বলা, এই চরকাপাড়া না চরকাপাড়া, এটা নিয়ে চরকাপাড়া। হ্যাঁ, চরকাপাড়া মানে মানে কি বোঝাতে চাইছেন? যে এই গ্রামে সুতো কাটা হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, সুতো কাটা হতো, তার মানে এটা চরকাপাড়া। চরকাপাড়া। আর অনেকেই বলছে চরকাপাড়া, মানে এটা কি চরকাপাড়া? মানে চরকা পড়েছিল মনে হয়। চরকা পড়েছিল, হ্যাঁ সেই জন্যই চরকাপাড়া। হ্যাঁ তো চরকা আর চরকা তো আলাদা আলাদা কথা। হ্যাঁ আপনার এখানে বাড়ি? হ্যাঁ, আমার চরকাপাড়া। ওই চরকাপাড়া। কি নাম আপনার? আমার নাম উত্তম হালদার। তো চলুন আপনার ওই এলাকায় যাব, আপনার এলাকাতে গিয়ে দেখব যে কি নামে পরিচিত এই এলাকা। যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি গ্রাম আর গ্রাম, আর ক্ষেত মাঠে যেখানে চাষযোগ্য জমি রয়েছে। আর বিশেষ করে এই যে
মাঠের পর মাঠ, শুধু চাষ আর চাষ। আপনাকে যদি ঘুরে ঘুরে দেখাই, আমরা এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি এখানকার মানুষজন চাষবাসের উপরে কতটা নির্ভরশীল। বিশেষ করে এই যে পানের বরজ থেকে শুরু করে এই যে আমন ধানের চাষ, তার যে তলা, সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। কারণ এই রাস্তায় যেমন আমরা এগিয়ে যাব, ধীরে ধীরে এগিয়ে যাব এর শেষ মাথা পর্যন্ত, আর সেখান পর্যন্ত দেখাবো যে এই গ্রাম অর্থাৎ চরকা না চড়কা, এই দুটো বিতর্কিত অর্থাৎ ডাক নামে পরিচিত, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর। চলুন তবু আমরা ধীরে ধীরে এগিয়ে আপনাদের দেখাবো যে এই গ্রামীণ পরিবেশ কেমন। রাস্তায় এগিয়ে এলাম, তারপরে দেখা হলো আমার এক কাকা গরু নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু মাঠের কাজ কিন্তু এই সময় জোর কদমে চলছে। আমন ধানের চাষ, তারপরে যে প্রাকৃতিক বিপর্যয় গেল, তারপরে যে তোলা তৈরি করতে যেভাবে কষ্ট হয়েছে। তবে এই যে এটা লক্ষ্মীনারায়ণপুর প্রকৃত নাম, কিন্তু এই যে চরকা না চরকাপাড়া, এটা কিন্তু কাকার কাছ থেকেই জানা। কাকা, এটা চরকাপাড়া না চরকাপাড়া? চরকাপাড়া মানে কি? লোককে নাম চরকাপাড়া বলে। মানে কি বাজ পড়েছিল? না না, তাহলে চরকাপাড়া হবে কেন? মানে শুনেছেন, মানে এইটার ডাক নাম, অর্থাৎ বোঝা গেল আপনার কি নাম? লক্ষ্মীনারায়ণপুর বলে, তারপরে আবার ওইটাই বলে চরকাপাড়া। চরকাপাড়া নয়, মানে এই যে বসবাস, আপনি তো এখানে বসবাস করেন, কি নাম আপনার? অর্থাৎ বোঝা গেল যে চরকার চরকাপাড়া এইটা কিন্তু খুব বিতর্কিত একটা ডাক নাম, অর্থাৎ মূল নাম কিন্তু লক্ষ্মীনারায়ণপুর। তো এই জায়গায় এসে আমি বলেছিলাম যে গ্রাম দেখাবো, গ্রামের মানুষ তাদের জীবন জীবিকা কেমন। অর্থাৎ এই সকালবেলা থেকে যেমন মাঠে কাজ করতে বেরিয়ে পড়ে, দেখেছেন ওই যে একদিকে দাদা বৌদি কাজ করছিল, হঠাৎ করে আমি ক্যামেরা খোলাতে ওনারা কিন্তু আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তাদেরকে দেখাই, তারা যে কঠিন রোদে, যখনই রোদ বৃষ্টি ঝড়, তাতে করতে কিন্তু এই কৃষকরা যারা চাষবাস করেন, তারা কিন্তু প্রখর তাপের মধ্যে হলেও আপনাদের জন্য দুমুঠো রুজি রোজগারের, অর্থাৎ নিজেদের জন্য যেমন রুজি রোজগার করেন, আর এই ফসল যখন উদ্বৃদ্ধ হয়, বেশি হয়, তখন কিন্তু বিক্রি করলে আপনি খেতে পাই। অর্থাৎ কৃষকদের মূল্য আমরা কেউ কোনো দিন দিতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু এই দেখেছেন দূরে আমি দেখাচ্ছি, আর এইখানকার গ্রামীণ পরিবেশ, এই যে গরু নিয়ে কাকা কিভাবে ঘুরছে, অর্থাৎ এইখানে যে জায়গাটা দেখালাম, এটা কিন্তু লক্ষ্মীনারায়ণপুরের একটা রাস্তা। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, বলেছি না একদম নদী ধার পর্যন্ত পৌঁছে যাব, আর আপনাদের দেখাবো এটা চরকাপাড়া না চরকাপাড়া। এটাই নিয়ে খুব একটা বেশ দাগনাম কিন্তু এইগুলো, বিশেষ করে এখানকার ভালো নামই বলে দিলাম লক্ষ্মীনারায়ণপুর, কাকদ্বীপ এলাকার লক্ষ্মীনারায়ণপুর। তবে যাই হোক, আমরা এতক্ষণে এই যে গ্রামীণ পরিবেশটা আপনাদের দেখাতে দেখাতে একদম পৌঁছে যাব, আবার কিছুটা এগিয়ে এসে আবার দেখাবো। দেখতে পাচ্ছেন ওই মাঠে দূরে পাওয়ার টিলার দিয়ে নাঙল হচ্ছে, তার মানে চাষের প্রস্তুতি কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। তবে এই রাস্তা যেহেতু কোন জায়গা থেকে কিভাবে হয়েছে তার একটা বোর্ড লাগানো রয়েছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তারপরে এগোবো এই রাস্তা দিয়ে, একদম নদীর পাড় পর্যন্ত আমরা পৌঁছে যাব। এই রাস্তা দিয়ে আর একটা রাস্তা রয়েছে, তবে এই রাস্তা কোন দিকে গেছে পরে হয়তো জানবো। তবে এখনও কিন্তু সেই খড়ের ছাউনি, মাটির বাড়ি এখনও কিন্তু রয়েছে। আপনাদের যদি সেই গ্রামীণ পরিবেশটা দেখাই, এখনও কিন্তু সেই যে দোতলা খড়ের ছাউনি, মাটির বাড়ি, সেটা কিন্তু ওই দূরে দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো কিন্তু আজও কিন্তু রয়েছে। এখানকার মানুষ সেই খড়ের ছাউনি, দোতলা বাড়ি, আর এই পাশে রয়েছে পানের বরজ, দেখতে পাচ্ছেন পানের বরজ, এটা অর্থকারী ফসল। তবে নদী ধারটা কোন দিকে গেছে? ওই দিকে গেছে। তবে নদী ধারের দিকে যাব, আবার গাড়ি রেখে আবার এখানে কিন্তু কিছুটা সময় দাঁড়ালাম, আবার আপনাদেরকে একটা দৃশ্য দেখালাম, যেখানে কিন্তু ইতিমধ্যে ওই যে চাষ হচ্ছে দূরে। এবারে আমরা নদীর ধারের দিকে ধীরে ধীরে এগোতে থাকবো, আর দেখাতে থাকবো এই যে লক্ষ্মীনারায়ণপুরের চরকাপাড়া না চরকাপাড়া, এই দুটো জায়গার মধ্যে কোনটা, এলাকার মানুষ কি বলছেন, চলুন ধীরে ধীরে এগোই। আবার খানিকটা এগিয়ে এলাম, এইবারে একটা দোকান পেয়েছি, এইটাকে লক্ষ্মীনারায়ণপুর বলে। তবে চরকাপাড়া না চরকাপাড়া, এই যে দুটো কথা অর্থাৎ ডাক নামে ডাকা হয়, চরকা আর চরকা। তবে এখানকার যারা একদম স্থানীয় বসবাসকারী তারাই বলতে পারবে এটা চরকাপাড়া না চরকাপাড়া। চরকাপাড়া নয়, এটা নিয়ে আমার এক কাকার সঙ্গে একটু কথা হোক। কাকা, চরকাপাড়া শুনুন, এখানে আগে চরকায় এখানে শুনুন এ হতো, এখানে চরকায় সুতো কাটতো, আগে করে মেয়ে ছেলেরা চরকায় সুতো কাটতো, এই জায়গাটায় একটা ক্লাব ছিল, তাহলে এখানে চরকায় সুতো কাটা হয়, সেই জন্য বলি চরকাপাড়া। কিছু মানুষ বলছে চরকাপাড়া, না চরকাপাড়া, এখানে চরকায় মেয়েরা। কি নাম কাকার, কি নাম? এখানে বাড়ি? হ্যাঁ, এই তো আমাদের সামনে বাড়ি।
তো চলুন। আর কাকিমাও ধারে বসে রয়েছে, উনি কি বলছেন? আমার শ্বশুর, আমার বিয়ে হয়ে গেছে আজ 30 বছর। হ্যাঁ, আমার শ্বশুরা তখন বলতো চরকা কাটতো আগে করার লোকেরা। চরকা পাড়া, চরকা হ্যাঁ, তো চরকা পাড়া নয়, না না না, কিন্তু এখন নাম লক্ষ্মীনারায়ণপুর। লক্ষ্মীনারায়ণপুর। লক্ষ্মীনারায়ণপুর এখানে সামনে স্কুল, আর এখানে তো আমার বাড়ি। এই আমার বাড়ি। কি নাম আপনার? কৃষ্ণা দেবে। অর্থাৎ এই যে ভেতরে একটা দোকান রয়েছে, সেই দোকানে চলে এলাম, আর ধীরে ধীরে এই দোকানের ছবিটা দেখাবো। তারপরে আমরা কিন্তু এই যে একদম সেই নতুন রাস্তার মোড় থেকে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে একটার পর একটা এই যে যাচ্ছি। অর্থাৎ যে জায়গাতে এসে আরেকবার কাকার কাছে যাওয়া, এই কারণেই কাকার কাছে যাওয়া, এই সামনে যে নদীটা আমি বলছি, সেই নদীটা কি নাম রয়েছে নিশ্চয়ই কাকা বলতে পারবে। তো এইখানে আসা যাই কাকার কাছেই, আর এই দোকান, ওদিকে কাকিমা বসে রয়েছে, এদিকে কাকা বসে রয়েছে। কুড়িলিয়ার খাল কাকাই বলবেন। কাকা, এই সামনে যে নদীটা রয়েছে, এই নদীটা প্রকৃত কি? কুড়ুলিয়া। হ্যাঁ, কুড়িলিয়া। এখান থেকে মেদিনীপুরের নৌকা আগে আমাদের এখান থেকে যেত, এইখান থেকে খিয়া যেত, এখান থেকে বড় বোট এখান থেকে আমাদের মেদিনীপুরে যেত, যাতায়াত করতো। আচ্ছা। এখন তো নদী চড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন নদী চড়া হয়ে গেছে, এখন এটা দিয়ে যায়। এখন সাগর থেকে দুটো নৌকা যায়। তা এখন কি ওইটা চর পড়ে গেছে? কি চর? চর, বিশাল চর। ওটা কি চরটার নাম? কি চর? এটাই আমাদের কুড়িলিয়ার খালের চর, ওটা ওই সামনেই কুড়ুলিয়া খালের চর। চর, হ্যাঁ। মেদিনীপুর যেত, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। এইখান থেকে নৌকা আমাদের বাড়ি যেত, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। আমরা গেছি জাহাজে করে, এই এতে নৌকায় ভেসেল নৌকা নয়, ভেসেল। ওটা তোমার হারুবন্দি যাওয়া হয়েছে। হ্যাঁ, আমিও গেছি। এর আগে এখানে বোট চলতো। অর্থাৎ বোঝা গেল যে বোট চলতো, পালতোলা নৌকো চলতো, আর মেদিনীপুর থেকে সেই সব মানুষজন কিন্তু এখানে এসে বসবাস করে আজকে জঙ্গল সাফাই করে সুন্দরবনকে কিন্তু গড়ে তুলেছে বসবাসের যোগ্য। এখানে কিন্তু যেমন ধান পান দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি মানুষের বসত বাড়ি কিন্তু যথারীতি গড়ে উঠেছে। আর সেই ছবি যেমন আমি দেখাতে এসেছি, এর পাশাপাশি দেখাতে যাব যে নদী কুড়ুলিয়া, যেটা আমাদের সত্যি জানা ছিল না। এই যে আমাদের কাকাবাবু যিনি বললেন, এনার কাছ থেকে অনেকটাই জানা যে এখানকার কি নাম রয়েছিল প্রকৃত। এই নামগুলি অনেক সময় দেখা গেছে যারা আমাদের নজরে থাকে না, অনেক কিছু জানার চেষ্টা করি আমরা, আর আপনাদের কাছে যেহেতু এইগুলো তুলে ধরি, আপনারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় চলে যান ঠিকই, আর আমরা একদম বয়স্ক দিদিমাকে পেয়েছি। দিদিমা, কত বছর বিয়ে হয়েছে? বলতে পারবেন? কত বছর বিয়ে হয়েছে বলতে পারবে না? আমার দিদিমা বলছে কত বছর বিয়ে হয়েছে বলতে পারবো না, কিন্তু দিদিমা যখন এখানে আসে তখন কিন্তু এই পাকা রাস্তা দেখেছেন? না, এই সবে দেখলুম। এই সবে দেখলে? তাহলে কাদায় করে যেতে হতো, কাদায় করে যেতে হতো। তাহলে আর এই 85 বছর বয়স হলো, তখন এই নদীটার নাম ছিল কুড়ুলিয়া। আপনার বাড়ি কি মেদিনীপুর না এখানে? না, বাড়ি, বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে জগন্নাথপুর। ও আচ্ছা, 24 পরগনার লোক। অর্থাৎ বোঝা গেল 24 পরগনা, মেদিনীপুর আর বাংলাদেশি মানুষ কিন্তু এই কাকদ্বীপের মধ্যে যথারীতি প্রচুর পরিমাণে রয়েছে, এবং তারা বসত বাড়ি গড়ে তুলেছে। তাদের আজকের এই জায়গাতে যদি আপনি সুন্দরবনে বেড়াতে চলে আসেন, সুন্দরবনের শুধু একটাই চিত্র দেখতে পাবেন, এখানকার জনবহুল যেমন, তার পাশাপাশি যেমন বাড়ি, তার পাশাপাশি যেমন রাস্তাঘাট, তার পাশাপাশি যেমন বিভিন্ন প্রতিষ্ঠা বড় করে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু আলাদাভাবে। তবে যাই হোক না কেন, আমরা যেহেতু এই গ্রামে পৌঁছেছি, আর এই গ্রামে গিয়ে বেশ কিছু ছবি আপনাদের তুলে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি প্রকৃত এই জায়গার কি নাম। লক্ষ্মীনারায়ণপুর আমি দেখালাম প্রাথমিক, যেটার নাম রয়েছে লক্ষ্মীনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। তবে প্রকৃত এই যে চরকাপাড়া বা চরকপাড়া, এই যে চরকাপাড়া, সেটা কি বাস্তবে, সেটা কিন্তু ভুল ভাঙিয়েছে আমার এক কাকাবাবু বললেন এটা চরকা নয়, চরকাপাড়া এই কারণে এখানে তাঁতের বোনা হতো, তাঁত বনিয়ে কাপড় তৈরি করা হতো, আর এই নদীটা ছিল কুড়ুলিয়া। চলুন আপনাদের একদম নদীর ধারে পর্যন্ত পৌঁছে যাই, আর কুড়ুলিয়া নদীটা কেমন সেটাও আপনাদের দেখাবো। এই নদীর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, সেই নদীতে কি নৌকা চলে না জাহাজ চলে, নিশ্চয়ই আপনাদের দেখালে বুঝতে পারবে যে এখানে নৌকো কি চলে কি জাহাজ চলে, বা এই নদী কতটা মজে গেছে। কাকাবাবু কিন্তু একটা বাস্তব সত্যি কথাই বলেছেন, যেটা আমারও খুব ভালো লাগলো, যে এই নদী সত্যিই মজে গেছে, সেই নদী আর সেই নদী নেই। চলুন সেই নদীর ধারে পৌঁছে যাই। তবে এই গ্রামটা কেমন লাগছে আপনাদেরকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তবে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি তুলে, বিভিন্ন খবরাখবর মানুষের সঙ্গে কথা বলে, তারা গ্রামের মানুষ কেমন থাকে তাদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই জানতে পারি যে তারা সুখে দুঃখের কথা আমাদের সঙ্গে যেমন বলেন, আমরাও তুলে ধরি আপনাদেরকে এই সব কথাগুলি। সবাইকে বলবো আবার নদীর ধারে পৌঁছে গিয়ে দেখাবো আর একটি ভিডিও। চলো আর একবার কিন্তু এই যাবো এই মন্দিরে। এখানে একটা পুরনো ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, পাশে একটা গাছ রয়েছে, যে গাছটা এখনো পর্যন্ত কেউ নাম জানে না।
তবে সেই গাছের কথা কিন্তু গল্প করছিলেন আমার এক মাসি, এই ভেতরে দোকানদানি করছেন। মাসির কাছ থেকে একটু শোনা যে এই গাছটার সত্যি ঐতিহ্য কী রয়েছে। আচ্ছা এটা ধরুন, বলুন। গাছটা আমরা জানি, আমার শ্বশুররা এখানকার বাসিন্দার, আমরা এসে তো 30 বছর হয়ে গেছে, কিন্তু ওই বলে ওটা রাতারাতি এসছে কালী গাছ ওটাকে জানি আমরা। এই কালী গাছ বলে জানি, এটা জঙ্গল কাটাই গাছ, অনেক দিনের গাছ, এখানে মন্দির পুজো টুজো হয়, এই বুঝে জানি। গাছটা খুব সুন্দর দেখতে, ভালো হয় না, ওই গাছটার মধ্যেই পুজো হয়। হ্যাঁ, কি নাম আপনার? কৃষ্ণা দেবী। আর একটু গাছটাকে ঘুরিয়ে দেখাই, কারণ এই গাছটার একটু কাছাকাছি যাচ্ছি। এই গাছে লোকে মানত টানত করে, আর এই গাছটার ছবি দেখে বুঝতেই পাচ্ছেন এই হচ্ছে সেই গাছ, যে গাছটা কালী গাছ বলে পরিচিত এখানকার মানুষের কাছে। অর্থাৎ এই কালী গাছ, তার পাতা দেখে আপনারা যদি চিনতে পারেন এই গাছের কি নাম রয়েছে, তবে এখানকার মানুষ কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই কালী গাছকে পুজো করে থাকে। তার পাশাপাশি এখানে গ্রামের মন্দির রয়েছে, যেখানে শীতলা বিশালক্ষী থেকে একাধিক পুজো হয়। দেখতে পাচ্ছেন ছবিটা, আমি একটু দূর থেকে দেখাই। দুটো সুন্দরবনের, বিশেষ করে এই যে একটু কাদা রয়েছে, যা যেতে পারবো না, তবে এই দূর থেকে দেখাচ্ছি, একটু জুম করে টেনে নিয়ে আসছি। মহাদেবের পাশাপাশি দুটো বাঘ দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মন্দির, এখানকার গ্রামের মন্দির, আর এই হচ্ছে এখানকার এই কালী গাছ। সব মিলিয়ে এই যে ছবিটা তুলে ধরলাম, নিশ্চয়ই এটা অজানা ছিল অনেকেরই, আমারও জানা ছিল না আমার। তবে এই তথ্য তোলার পরে আমরা কিছুটা জানলাম, তবে ধীরে ধীরে এগোবো সেই নদী। পৌঁছে গেলাম এই যে চরকাপাড়া, যেখানে এখন নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর, আর সেই চরকাপাড়ার একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর এখানকার যারা এখানে একটা আটেশ্বর মন্দির রয়েছে, বাবা ভোলেনাথের একটা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। আমিও একটু বাবা ভোলেনাথের সঙ্গে সঙ্গ দিই, আর সঙ্গে একজন আমার বয়স্ক দিদিমা রয়েছে, সেটাও দেখাবো। তার পাশাপাশি যুবক ছেলেরা এই বাবার কাছে কেন চলে আসে, সবাই কিন্তু আপনারা বোঝেন, বাবা কিন্তু দেবাদিদেব, যে বাবা সবার জন্য সব জায়গায় অধিষ্ঠিত। আর সেই বাবার জন্য মানুষ কিন্তু আকুল বাকুল করে, বাবার কাছে কখন গিয়ে একটু সেবা পাবো, বাবার কাছে কখন যাব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু এই কুরুলিয়া যে নদীটা, সেই নদীর যেমন ছবি দেখাবো, আর এই লক্ষ্মীনারায়ণপুরের ছবিটা প্রথম থেকে যেমন দেখিয়ে এসেছিলাম, এখানকার মানুষের কিন্তু চাষবাস থেকে শুরু করে এই কৃষিকাজ, তার পাশাপাশি এই যে শ্রমিক পরিযায়ী, তারা কিন্তু এই কাজের উপরে কিন্তু নির্ভর করে থাকে। তবে যাই হোক, আমি এখানকার আমার অনেকগুলো ভাই রয়েছে, যাদের সঙ্গে একটু কথা বললে ভালো পাবো, যে এই বাবা কৃপা, বাবার যে মহিমা, সেটা নিশ্চয়ই তারা কম বেশি করে, যেহেতু তারা এখানেই বসবাস করেন। আচ্ছা, বাবার মহিমা কেমন রয়েছে বলুন? বাবার মহিমা খুব ভালো হয়েছে। বাবার মহিমা খুব ভালো রয়েছে। হ্যাঁ, তো বাবা আশীর্বাদ করেন তো সবাইকে? হ্যাঁ, সবাইকে আশীর্বাদ করে। আপনি এখানে বাড়ি? হ্যাঁ, আমার এখানে বাড়ি। এই নদীটার নাম কি? এটা 8 নম্বর কুরুলিয়া খাল। এটা কুরুলিয়া খাল। হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? অরুণ মন্ডল। অর্থাৎ অরুণবাবু বলছে যে 8 নম্বর কুরুলিয়া খাল, কিন্তু এটা এক সময় নদী ছিল, এখানে পালতোলা নৌকো যেত মেদিনীপুর, আর সেই মেদিনীপুর থেকে এখানকার যে সহজেই এই এলাকায় সুন্দরবনে আসতে পারতেন, সেটা কিন্তু আজকে সেইভাবে নেই। অর্থাৎ নদী মজে গিয়ে চর তৈরি হয়েছে। সেই চরের ছবি হয়তো আমি দেখাতে পারবো না, তবু চেষ্টা করবো চরের ছবি কিছুটা দেখাতে। তবে এখানকার এই যে যুবক ছেলেরা, তাদের সঙ্গে একটু না কথা বললে ভালো লাগবে না, তবে এদের সঙ্গে একটু কথা বলা। এই যে এলাম, আপনাদের সঙ্গে কথা বলবো, একটু ছবিটা, একটু ঠাকুরের ছবিটার সঙ্গে আমি একটু কথা বলে নিই। ঠাকুরের সঙ্গে তো কথা বলতেই হবে, কারণ ঠাকুরের সঙ্গে না কথা বললে মহাদেব উনি হঠাৎ করে রেগে গেলে আমাকে হয়তো অভিশাপ দিয়ে দেবেন। সেই এক হিসাবে মহাদেবের সঙ্গে আগে একটু কথা বলে নেওয়া, কারণ মহাদেবের সঙ্গে কথা বলতে গেলে মনে মনে বলতে হবে। আপনারাও বুঝতে পারছেন আমরা মনে মনে বলি, কেননা আমরা যদি এখন মহাদেবের সঙ্গে কথা বলি, কেউ বুঝতেও পারবে না, কিন্তু কি কথা বলছি সেটাও তো কেউ জানতেও পারবে না। সেই হিসাবে আমরা তো মনে মনে বলছি। যাই হোক, এখানকার যারা স্থানীয় ছেলে, তারা কিন্তু এই মহাদেবের কাছে আসে, আর যাই আমি সেই মহাদেবের ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। চলুন এইবারে আমরা বলি মহাদেবের ছবিটা এবারে একটু সোজা করে দিলাম। আমি এতক্ষণ মহাদেবের সঙ্গেই ছবি তুলেছিলাম, তার পাশাপাশি এখানকার যুবক ছেলেরা যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা। এখানে কি পুজো হয়? আমাদের ভোলেনাথের পুজো হয়, প্রতি বছরই পুজো হয়? প্রত্যেক বছর হয়, প্রত্যেক সোমবারে আমরা পুজো দিই। প্রতি সোমবারেই পুজো দিই। সামনে তো শ্রাবণ মাস, শ্রাবণ মাসে জল ঢালা আছে। জল ঢালা আছে, বড় করে পুজো হয়? হ্যাঁ, বড় ধুমধাম করে, বড় ধুমধাম করে পুজো হয়। তো এই জায়গাটা কোন জায়গা? এটা চরকাপাড়া। চরকাপাড়া? চরকাপাড়া, চরকাপাড়া, চরকা নয় তো, মানে যে বাজ পড়ে? না 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 না, এটাই মানুষের অনেকটা ভুল ধারণা ছিল। না, ওটা না, এটা নামই চরকাপাড়া। কি নাম আপনার? বিজয় মণ্ডল। অর্থাৎ বোঝা গেল আরও পাশাপাশি আরও একজন রয়েছে, তারাও কিন্তু এই বাবার সেবায় মগ্ন হয়ে থাকে। তো বাবার যে সেবা করো প্রতিদিন, তো এই বাবার কাছে কি প্রার্থনা করো? বাবাকে ভালো থাকার জন্য বলি, যে যেখানে বাবা ভালো সবার রাখবে, না বাবা ভালো থাকবে? বাবা আগে ভালো থাকুক, তবে না সবাইকে ভালো রাখবে।
আগে তো বাবাকে ভালো তাহলে থাকতে বাবা হবে। ভালো রাখতে গেলে বাবার কোথায়? সেই তো একটা বট গাছ, বাবার- এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছি, আর তার পাশাপাশি তোমরা এসে বাবার গোড়ায় একটা কিন্তু ছোট্ট একটা ছাদনা তৈরি করে দিয়েছো। সেই ছাদনা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোট্ট একটা ছাদনা তৈরি করে দিয়েছে। তার পাশাপাশি বাবাকে এই জায়গায় রেখে প্রণামী একটা বাক্স রেখেছে, আর বাবা এখানে গাছের গোড়ায় বসে রয়েছে। দিব্যি বৃষ্টি হলে ভিজে, আর বৃষ্টি যদি ভিজে তাহলে বাবা কখন ভালো থাকবে? মাথা গরম লোক তো, ওই জন্য একটু ফাঁকা জায়গায় রাখা হয়েছে যাতে মাথাটা ঠান্ডা হয়। বাবার মাথায় পর্বতের উপর কোনো ছাউনি সামনেই তো আছে? শ্রাবণ মাস পড়েছে। হ্যাঁ হ্যাঁ আমরা এখান থেকে জল ঢেলেই আর বেরোবো একদম। কি নাম আপনার? আমার নাম তন্ময় দাস, বাড়ি কাকদ্বীপ কাশীনগর। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এই চরকাতলায় এসে কিন্তু এতক্ষণে দেখিয়েছিলাম একটু আগেই, যেখানে একটা গাছের নাম কিন্তু কালী গাছ। সেই গাছটা কিন্তু কেউ চেনে না। সেই গাছের ছবি যেমন দেখিয়েছিলাম, তার পাশাপাশি একদম বাবার যেখানে মূল অর্থাৎ বটগাছ রয়েছে, তার পাশে বাবা যখন স্বয়ং বসে রয়েছে, আর সেই ছবি আপনাদেরকে যেমন দেখাচ্ছি, এর পাশাপাশি দেখাবো এই যে কুড়ুলিয়ার খাল রয়েছে, কুড়ুলিয়ার খালের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, আর এখানকার মানুষজন তারা যে কতটা স্বাভাবিক জীবনযাপন। আবার লাস্ট পর্যন্ত চলে এলাম যেটা কুড়ুলিয়া খাল রয়েছে, আর কুড়ুলিয়া খালটা কোথায়? এই হচ্ছে কুড়ুলিয়া খাল। এটা কিন্তু মজে গেছে, একসময় এই খাল ছিল অনেক বড়। আর যাই হোক, এখানে গরু নিয়ে কাকা যাচ্ছে, আমি আবার আটকে দিচ্ছি। এখানকার মানুষজনের যে একেবারে গ্রামের পরিবেশ, সেটাই দেখে বুঝতে পারছেন। এখানকার গরুগুলোকে ছাড়া থাকে, এই ছাড়া এই ছবিটা দেখাই, বিশেষ করে এই যে আবার এদিক ওদিক চলে যাচ্ছে ভয়ে, যেহেতু আমি বেরিয়েছি, যার ফলে কাকার গরুগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। ঠিক যাই হোক, এই যে কুড়ুলিয়া নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুড়ুলিয়া নদী। আমি কুড়ুলিয়া নদীটা একটু দেখাই। অর্থাৎ এইটা কিন্তু এইখানকার এক সময় পূর্ব মেদিনীপুর থেকে এই জায়গাতে, অর্থাৎ এই আশেপাশে ঘাট ছিল, মেদিনীপুর থেকে যারা আসতেন তারা এই ঘাটে কিন্তু নৌকো লাগিয়ে এই সুন্দরবনে চলে আসতেন। কিন্তু এই নদী এখন যেটা হুগলি নদীর সঙ্গে জুড়ে রয়েছে, অর্থাৎ হুগলি নদী হয়ে মুড়িগঙ্গা নদীতে মিশেছে, অর্থাৎ এই কুড়ুলিয়ার যে খাল হয়ে গেছে, সেই খালের ছবিটা দেখাচ্ছি। তার পাশাপাশি ওই সাইডে দেখুন একটা জঙ্গল, অর্থাৎ এখানে একটা বড় চর হয়েছে। নিশ্চয়ই আপনারা চরটার নাম শুনেছেন, একদিকে নয়াচর বলে, বা নতুন চর যে জন্মেছে সেই নতুন চর। অর্থাৎ এই যে কুড়ুলিয়ার খাল, কুড়ুলিয়ার খালের ছবিটা দেখে বুঝতে পারছেন। আর এখানকার মানুষজন যারা বসবাস করে আছেন, তারা কিন্তু এই জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আছেন। তাদের কিন্তু একটা জায়গা দেখাতে পারবো, তারা গ্রামে বাস করে ঠিকই, এখানে কিন্তু পাকা রাস্তা অনেকটাই হয়েছে, এগিয়ে এসছে পাকা রাস্তা হয়েছে। তো এই পাকা রাস্তা হলো, কতটা বাকি রয়েছে আর? এই নদীটার নাম কি? হ্যাঁ, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেল যে এটা বাস্তবে কিন্তু চরকাপাড়া, এটা কিন্তু চরকা নয়, অর্থাৎ বজ্রপাত পড়ে কোনো কিছু সেরকম ঘটনা নয়। যেখানে এখানে চরকা এক সময় যারা তাঁত বুনতেন তাদেরকে করেই কিন্তু চরকা। তার একটা ছবি আমরা পেয়েছি, স্টিল ছবি, সেটা নিশ্চয়ই দেখাবো। যে লক্ষ্মীনারায়ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যেটা রয়েছে, তার পাশাপাশি যে ওই চরকা কথাটা লেখা রয়েছে, সেটা নিশ্চয়ই আপনাদের দেখাবো। তবে এই যে কুড়ুলিয়া খালের যে বর্তমান পরিস্থিতি, আর আজকের লক্ষ্মীনারায়ণপুরের এই যে গ্রাম দৃশ্য, সেগুলো যেমন দেখালাম, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আপনাদের সঙ্গে কথা বললাম, এবং এখানে বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষ ছিলেন, গ্রামের মানুষ যারা ছিলেন, তাদের যে গ্রাম্য জীবন, তাদের যে গ্রামের জীবন কেমন কাটে, তাদের গ্রামের কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয়, তারা কিন্তু সবই আমাদের কাছে সেইভাবে শেয়ার করেছে। তবে এই ভিডিও নিশ্চয়ই আপনাদের কাছে কেমন লাগবে জানি না, তবে আপনি বেশি বেশি করে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন। কারণ এই ভিডিও আপনাদেরকে অনুপ্রেরণা যতটা জায়গায় আমরাও ভিডিও বানাতে, ততটাই চেষ্টা করি আপনাদের সাবস্ক্রাইব যতটা বাড়বে। আমরাও আশা করি আপনারা যেমন সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরাও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের কাছে আপলোড করে আবার পৌঁছে দেবো। যাই গ্রামের যে এই যে কোকিলের ডাকটা শুনতে পাচ্ছেন, এখানকার মানুষ, এখানকার গ্রাম্য পরিবেশ, এই যে গ্রামের মহিলারা, তারা গ্রামের মতন করে, এই তাদের হাতে কিন্তু ওই বড় মোবাইল ফোন নেই, একটা ছোট্ট মোবাইল ফোন নিয়ে কিন্তু তারা কিন্তু ব্যবহার করে। আর গ্রামের মানুষরা খুব সাদাসিধা হয়, সেটা আমরা প্রথমেই বলেছি। তাদের গ্রাম্য জীবন আলাদা। একটু আগে দেখেছিলাম এই নদী থেকে কিছু কাঁকড়া ফাঁকড়া ধরে তারা বেচাকেনা করে। তবে মাছ কাঁকড়া আর কৃষিকাজ আর অন্য কাজ, শ্রমিক, এখানে কিন্তু অনেক বেশি রয়েছে। যাই হোক, গ্রাম দেখালাম, মেট্রো রাস্তা দেখালাম, আর আপনাদের সঙ্গে বিশেষ করে অনেক সময় কাটালাম। তবে একটু এই ফাঁকা দিয়ে দেখাবো যেখানে কাদা রাস্তা ঠিকই, আমি এদিকে যাব না, এদিক থেকে যেতে গেলে কাদায় পড়তে হবে আমাকে। তবে এই নৌকোগুলো এখানে রয়েছে। তবে এই নদীর জল কিন্তু বেড়েছে, দেখেছেন এইটা নদীর জল কিন্তু ইতিমধ্যে যথেষ্ট বেড়েছে। আর এখানকার যে বাঁধ কিন্তু পাকাভুক্ত। আমরা ভিডিও করি আর দেখাই আপনাদেরকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই কুড়ুলিয়া নদীর খালটাকে আপনাদের দেখালাম যে কুড়ুলিয়া নদী কেমন, কুড়ুলিয়া নদীর জল কতটা বেড়েছে। অর্থাৎ এটা সত্যি করতে বলতে গেলে কি হুগলি নদী
গঙ্গা হুগলি নদী হয়ে মরিগঙ্গা আবার গভীর সমুদ্রে চলে গেছে। আর নদীর জল কিন্তু ধীরে ধীরে যতটা বেড়েছে সেটা দেখে বুঝতে পারছেন। আমরা সেই ছবিটা দেখাচ্ছি। আমরা যত এদিকে যাব তত দূর দেখাতে পারবো, যে আপনাদের দেখাতে পারবো যে এই যে ওই দূরে যে টাওয়ারগুলো দেখছেন ওটা হচ্ছে এই সাগরদ্বীপ যাওয়ার জন্য যে কারেন্ট ইলেকট্রিসিটি যেটা গেছে সেই তার টাওয়ারগুলো দূর থেকে দেখা যাচ্ছে। আর এই নদীটা এটা কুরুলিয়া খাল, এই খাল এইদিকে চলে গেছে। আর ওইটা রয়েছে ওই যে ধানি বলে, যেটা কিনা চর হয়ে গেছে। আর এখানে এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখেছেন, এই ছোটো বাচ্চা কীভাবে এই জল যাচ্ছে তা কিন্তু মাছ ধরছে। আর সেই ছবিটা একটু দেখাচ্ছি, ওই যে ওই কীভাবে মাছ ধরছে আর নদীর জল কীভাবে ফুলে উঠেছে সেটা দেখে বুঝতেই পারছেন। এই গ্রামে এসে অনেক কিছু অভিজ্ঞতা পেলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখাতে পারলাম আপনাদেরকে। অনেক কিছু অজানা ছিল যেগুলো আমরা তুলে ধরলাম আপনার কাছে। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে গ্রামে যখন যাবেন, গ্রামের কিছু আলাদা পরিবেশ, আলাদা মানুষ। তারা কিন্তু প্রথম একটু আমাদেরও ভয় হয় যে গ্রামে ঢুকছি, সে গ্রামের মানুষ কী বলবে। তবু আমরা চেষ্টা করি গ্রামের কিছু পরিবেশ তুলে ধরার জন্য। এই দেখেছেন দুটো বাছুর দিব্যি মায়ের কাছে কেমন, তারা কিন্তু এই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খোলা রয়েছে। এই গ্রামের পরিবেশ যা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা আপনাদেরকে আর কী বলবো, এই চেষ্টা করব আগামী একটা ভালো করে একটা ভিডিও, ভালো করে একটা কন্টেন্ট তৈরি করে আপনাদের কাছে দেখাবো, তুলে ধরবো। এইভাবে গ্রামের পরিবেশ ধীরে ধীরে তুলে ধরবো, দেখাবো আপনাদেরকে। আর এখানে এই যে দাদা একটা কাজ করছে, সেই কাজের ছবি একটু দেখিয়ে দিই। এবারে ধীরে ধীরে আমার বাড়ি যাওয়ার পালা, কারণ অনেক সময় আপনাদের সঙ্গে থাকলাম, অনেক সময় আপনাদের সঙ্গে গল্প করলাম। আর গ্রামে ঢুকেই গল্প আড্ডা সব মিলিয়ে এই যে গ্রামের পরিবেশ কেমন, বিশেষ করে আজকে যেখানে ছিলাম সেটা আপনাদেরকে প্রথমেই বলে দিই। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীনারায়ণপুর, যেটাকে চরকা আর চরকতলা, চরকা গ্রাম আর চরকা গ্রাম, এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল। অবশেষে গ্রামের মানুষের কাছে এসে আমরা সমস্তটাই জানতে পারলাম এটা কিন্তু চরকা। এখানে কিন্তু সেই চরকা কথাটা ব্যবহার করা হয়েছে, আমরা সেটা দেখলাম। আর যাই হোক, অনেক সময় আপনাদের সঙ্গে কাটালাম। এবারে ধীরে ধীরে বাড়ি যাওয়ার পালা, গন্তব্যস্থলে পৌঁছবো, যেখানে আমাদের অফিস। আমরা সেই অফিসে ধীরে ধীরে চলে যাব। আর আপনাদেরকে গ্রামের চিত্র দেখালাম, তুলে ধরলাম। আগামী দিন ঠিক এই রকমের কোনো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। সবাই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়ার ইউটিউব চ্যানেল, আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজে ফলোয়ার্স করতে পারেন, দেখতে পারেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সবাই ভালো থাকবেন।